আসসালামু আলাইকুম। ভালো আছো তো সবাই নাকি? আচ্ছা, আজকে পড়াবো তোমাদের আমি বডি ফ্লুইড, হ্যাঁ, ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে? তোমাদের রেনাল সিস্টেম সম্পর্কে কিছু আইডিয়া আছে, তাই না? ফিজিওলজিতে পড়িয়েছে, আমরা রেনাল বায়োকেমিস্ট্রি পড়িয়েছি, হ্যাঁ। তো তোমরা যদি কখনো হোস্টেলে যাও, হ্যাঁ, এই যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছ, এরকম কোনো ছবি দেখেছো যে এটা কি আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে না, স্যালাইন দেওয়া হচ্ছে পেশেন্টকে? ঠিক আছে? তাহলে এই যে স্যালাইন দেওয়া হয় কোনো পেশেন্টকে, তোমরা যখন ডক্টর হিসেবে যখন কাজ করতে যাবে, হয়তো কোনো পেশেন্ট আসছে আনকনশাস, হ্যাঁ, অজ্ঞান হয়ে আছে, তখন তাকে কি ফ্লুইড দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে। কতটুকু দিবা? অথবা এমন কোনো পেশেন্ট যদি থাকে যার অলরেডি ইডিমা আছে, মানে কি তার বডিতে ফ্লুইড বেশি আছে, তাই না, তাকে কতটুকু দিব? অথবা যদি এমন পেশেন্ট আসে যার ডিহাইড্রেশন আছে, হ্যাঁ, তারটাই বা কিভাবে ক্যালকুলেট করবো? এরপরে কি অনেক ধরনের স্যালাইন আছে, তাই না, ফ্লুইড আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কোন ফ্লুইডটা কার জন্য দিব, এগুলো সম্পর্কে ডিসিশন নিতে হবে। ঠিক আছে? তাহলে এই যে ডিসিশন মেকিং এর যে বেসিক যে নলেজটা লাগবে ডিসিশন মেকিং এর জন্য, সেই বেসিকটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? ক্লিনিক্যাল সাইড গুলো তোমরা এরপরে জানতে পারবে, হ্যাঁ, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এগুলো কিন্তু আমরা বেসিক জিনিস সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে আমাদের প্রত্যেকের বডিতে কিন্তু ওয়াটার আছে, হ্যাঁ? প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা প্রাণীরই শরীরে পানি আছে। কতটুকু পানি? ঠিক আছে? কতটুকু পানি? ম্যাক্সিমাম পোর্শন কিন্তু পানি। যদিও আমরা একজন পার্সনকে যখন দেখি, কাউকে দেখি, তখন কি তাকে দেখে মনে হয় যে সে পানির বস্তা? এরকম মনে হয় না, হ্যাঁ? কিন্তু অ্যাকচুয়ালি দেখো, একজন অ্যাডাল্ট মেল, হ্যাঁ, যে 70 কেজি, অথবা যে কোনো অ্যাডাল্ট মেলের 60% হচ্ছে ওয়াটার থাকে। যে পরিমাণ পানি থাকে, করো সবাই একটু মিউট করো। তার একজন পার্সনের যে পরিমাণ বডি মাস থাকে, তার 60%ই তার ওয়াটার থাকে, তাই না? ম্যাক্সিমাম পোর্শনটা পানি, অর্ধেকেরও বেশি তার পানি থাকে। যদি ফিমেল হয় তাহলে 50% ওয়াটার থাকে। ফিমেলদের কম থাকার কারণ হচ্ছে তাদের বডি ফ্যাট পোর্শনটা বেশি থাকে, হ্যাঁ, এই জন্য ওদের ওয়েটের 50% থাকবে ওয়াটার। তাহলে এটা একটু হিসাব করে ফেলো, যদি তোমরা নিজের ওয়েট দিয়ে হিসাব করো তাহলে কেমন হবে বের করে ফেলতে পারবে, তাই না? একজন মেল যদি হয়, যার ওজন 100 কেজি, তার 60 কেজি থাকবে ওয়াটার, 60 লিটার, তাই না? আবার যদি আমরা সাধারণত ধরি কি 70 কেজি অ্যাডাল্ট মেলের, হ্যাঁ, তাহলে তার 60% মানে তার 42 লিটার থাকবে ওয়াটার। আর ফিমেলদের ক্ষেত্রে 50%, তার যদি 50 কেজি ওজন হয় তাহলে 25 লিটার থাকবে ওয়াটার। ঠিক আছে? এবং এই ওয়াটারটা, অ্যাডাল্টের যে ওয়াটার থাকে, সেই ওয়াটার কি আমরা ভাগ করি কি ইসিএফ, আইসিএফ দিয়ে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং এই রেশিওটা অ্যাডাল্টের হয় 1:2। এক্সট্রা সেলুলার ফ্লুইড যতটুকু থাকে তার ডাবল থাকে সাধারণত ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সেলের ভেতরে যে পানি সেটা হচ্ছে বেশি থাকবে, আর সেলের বাইরে যেটা সেটা তার অর্ধেক থাকবে। এটা অ্যাডাল্টের জন্য। যদি নিউবর্ন অথবা ইনফ্যান্ট হয়, হ্যাঁ, বাচ্চাদের কেমন থাকে, সেটা হচ্ছে 75 to 80%। তাহলে একটা বাচ্চা 10 কেজির যদি একটা বাচ্চা হয়, তাহলে তার 75 মানে 750 ml তার ওয়াটার থাকবে। 5 কেজি যদি হয়, তারও 75 বা 80%, হ্যাঁ, মানে তার প্রায় 3.5 মতো, 3.5 কেজির মতো, 3.5 লিটারের মতো তার ওয়াটার থাকবে। ঠিক আছে? এবং এই এদের আবার ইসিএফ আর আইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের রেশিওটা হয় সমান। মানে সেলের ভেতরে যতটুকু থাকবে সেলের ভিতরেও বা বাইরেও মোটামুটি একই পরিমাণ থাকে। আর ইন্ট্রাইউটেরাইন লাইফে ইসিএফ এর পরিমাণটা বেশি থাকে আইসিএফ এর চাইতে। এটা হচ্ছে মোটামুটি একজন পার্সনের ওয়াটার কতটুকু, এটা আমরা ওয়েট নিয়ে বের করে ফেলতে পারবো, হ্যাঁ, সেটার একটা আইডিয়া দিলাম আমরা এখানে। আচ্ছা, এখন এই যে ওয়াটার গুলো, এই বডি ওয়াটার গুলো কোথায় কোথায় থাকে, হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউশন থাকে কোথায়? এটা কোথায় ডিস্ট্রিবিউটেড থাকে? একটা তো আমরা এতক্ষণ জেনেছি, তাই না? সেলের ভেতরে কিছু ডিস্ট্রিবিউটেড থাকে, আবার কিছু থাকে সেলের বাইরে।
সেলের ভেতরে যেটা থাকে সেটা কতটুকু, আমরা এখানে যে হিসাবগুলো দিয়েছি লিটার হিসেবে, সেটা হচ্ছে যে 70 কেজি অ্যাডাল্ট যার 42 লিটার আছে টোটাল বডি ওয়াটার, হ্যাঁ, তার জন্য এই হিসাবটা দেওয়া হয়েছে। যে কোনো পার্সনের জন্য তোমরা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে ফ্র্যাকশন হিসেবে দেওয়া আছে, এটা থেকে তোমরা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা দেখছি যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট, ম্যাক্সিমাম পোর্শন ওয়াটার সেলের ভেতরে থাকবে, হ্যাঁ, এই যে কোনো একটা সেলের ভেতরে থাকবে। এই যে সেলগুলো থাকে আমাদের বডিতে, সেলগুলোর ভেতরে, তাই না, আমাদের পুরো বডি তো সেল দিয়ে তৈরি, তাহলে সেলের ভেতরে যে ওয়াটার থাকবে ম্যাক্সিমাম, সেটাই তো মানে ম্যাক্সিমাম পোর্শন তো সেলের ভেতরেই থাকবে। এটা কি 28 লিটার, হ্যাঁ, 70 কেজি অ্যাডাল্টের 28 লিটার, 70 কেজি অ্যাডাল্ট মেল যার 42 লিটার হচ্ছে টোটাল বডি ওয়াটার, তার 28 লিটার থাকবে ইন্টারসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে। এটা যদি আমরা যে পার্সেন্টেজ বের করি, ধরো যে কোনো ওয়েট থেকে আমরা বের করতে পারি। একটা পার্সনের ওয়েট যদি 35 কেজি হয়, কারো যদি 45 কেজি হয়, তার কি আমরা প্রথমে 60% বের করব, করে 60% হচ্ছে তার টোটাল বডি ওয়াটার। আর যদি আমরা 40% বের করি তাহলে সেটা বুঝবো যে আইসিএফ ওয়াটার, হ্যাঁ, ইন্টারসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে সেই ওয়াটারটা থাকবে। অথবা টোটাল বডি ওয়াটারের 2/3 পোর্শন থাকবে ইন্টারসেলুলার ফ্লুইডে। এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে থাকবে কত, 14 লিটার, অথবা 20% অফ টোটাল বডি মাস, ঠিক আছে, অথবা 1/3 অফ টোটাল বডি ওয়াটার। তাহলে টোটাল বডি ওয়াটার যদি কারো হয় 42, তার থাকবে 14 লিটার ইসিএফ। কারো যদি থাকে 30 লিটার, তাহলে তার ইসিএফ এ থাকবে 10 লিটার, এভাবে আর কি, হ্যাঁ, ভাগ করা হবে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। একটা মেইন পোর্শন কি প্লাজমা। প্লাজমা কোনটা, এই যে ভাস্কুলার সিস্টেমের ভেতরে একটা ক্লোজড ভাস্কুলার সিস্টেম, যেটা আমাদের হার্ট থেকে কি করে, হার্ট থেকে শুরু করে যত ভেইন আর্টারি আছে এই সবকিছু মিলেই হচ্ছে ভাস্কুলার সিস্টেম। তার ভিতরে যে ফ্লুইড পোর্শনটা থাকে সেটাকে বলি প্লাজমা। আর আরো যেসব এক্সট্রা সেলুলার ফ্লুইড সেলের বাইরে থাকে কিন্তু প্লাজমাতে নাই, সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে প্লাজমা হচ্ছে 1/4 অফ ইসিএফ। এই যে ইসিএফ এর 1/4 থাকবে প্লাজমা হিসেবে, আর 3/4 থাকবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে, হ্যাঁ। এখন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা, এটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, এই যে সেলগুলোর দুইটা সেলের মাঝে যে একটি স্পেস আছে না, এটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। আর একটা কি লিম্ফ্যাটিক ভেসেলের মধ্যে যে ফ্লুইড থাকবে সেটুকু হচ্ছে লিম্ফ, হ্যাঁ, এটা 1.5 লিটারের মতো। আর ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে 7.5 লিটার। আর আরেকটা পোর্শন থাকবে কি ট্রান্সসেলুলার ফ্লুইড। এই যে ট্রান্সসেলুলার ফ্লুইড, এটাও একটা ক্লোজড ক্যাভিটির ভিতরে থাকবে, যেটা কি একটা এপিথেলিয়াল লাইনিং থাকবে সেটার চারপাশে, এবং সেটার সাথে মানে প্লাজমা থেকে আলাদা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকেও আলাদা থাকবে এটা, হ্যাঁ। আর একটা ক্লোজড ক্যাভিটিতে থাকবে, সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে আবার খেয়াল করো, যে কারোর জন্য আমরা টোটাল বডি ওয়াটার বের করতে পারবো কিভাবে, যদি অ্যাডাল্ট মেল হয় তার টোটাল বডি মাস, তার ওয়েটটা নিব, ওয়েটের 60% হচ্ছে ওয়াটার। আর যদি ফিমেল হয় তার 50% ওয়াটার। চিলড্রেন যদি হয় তাহলে আমরা কি দেবো, 75% এর মতো তার ওয়াটার থাকবে। এখন এই ওয়াটারটাকে আমরা কিভাবে ভাগ করব, দুই ভাগে ভাগ করা আছে আমাদের বডিতে। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকবে 40%, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকবে 20% অফ টোটাল বডি ওয়েট, ঠিক আছে। এখন এই ইসিএফ কম্পার্টমেন্টটা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্লাজমা, একটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। প্লাজমা তো ব্লাড ভেসেলের ভিতরে যেটা থাকবে সেই পোর্শনটা অ্যাডাল্টের 3.5 লিটার থাকে, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা 10.5 লিটার। এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, ইন্টারসেলুলার ফ্লুইড, লিম্ফ আর ট্রান্সসেলুলার ফ্লুইড। ঠিক আছে, এটা ভাইবা এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখন আসলে ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি বলো। ম্যাম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ওটা কি বললেন? আচ্ছা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা হচ্ছে এক্সট্রা সেলুলার, সেলের বাইরে আছে কিন্তু প্লাজমাতে নাই, ভাস্কুলার সিস্টেমের ভিতরে নাই, সেটাই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে, সেলের বাইরে এবং ভেসেলের বাইরে যত ফ্লুইড থাকবে সবগুলোকে আমরা একসাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলবো। আচ্ছা,
তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি? এই যে ট্রান্সসেলুলার ফ্লুইড কি? এটা হচ্ছে ফ্লুইড প্রডিউসড বাই দ্য সেক্রেটরি অ্যাক্টিভিটি অফ দি লাইনিং এপিথেলিয়াম অফ পটেনশিয়াল স্পেসেস অফ দ্য বডি। আমাদের বডির কিছু পটেনশিয়াল স্পেস আছে, যেটা আবার একটা লাইনিং এপিথেলিয়াম থাকে, সেটা সেখানে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এবং এই ফ্লুইডটা কি হয়? সেপারেটেড ফ্রম প্লাজমা বাই আ বাইলেয়ার মেমব্রেন কনসিস্টিং অফ এ ক্যাপিলারি এপিথেলিয়াম অ্যান্ড লাইনিং এপিথেলিয়াম। তাহলে এই ফ্লুইডটা প্লাজমা থেকে কিভাবে সেপারেট থাকে? প্লাজমা তো ভাস্কুলার সিস্টেমের ভেতরে থাকে, আর এই যে পটেনশিয়াল স্পেস যেটা ট্রান্সসেলুলার ফ্লুইড, এটা কি হয়? একটা যেখানে এই ফ্লুইডটা থাকবে তার একটা লাইনিং এপিথেলিয়াম থাকবে, আর একটা লেয়ার কি প্লাজমার যে এন্ডোথেলিয়াম সেইটা। এখানে ছবিটা যদিও ডিস্টেন্সে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা কি লাইনিং এপিথেলিয়ামের সাথে প্লাজমার এন্ডোথেলিয়ামটা থাকবে, এবং ফ্লুইডটা এই দুটো কম্পার্টমেন্টে ইন্টারচেঞ্জ হতে পারবে ডিপেন্ড অন অনেক ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টরস। তাহলে এটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড কোনগুলো? আমাদের ব্রেইনের চারপাশে যেটা থাকে, এটা কি? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তাই না? জয়েন্ট ক্যাভিটি, এই যে আমরা আমাদের নি জয়েন্ট, তারপরে আমাদের হিপ জয়েন্ট, তারপরে হাতের যে জয়েন্টগুলো, শোল্ডার জয়েন্ট, এগুলো যে আমরা ফ্রিলি মুভ করতে পারি, তার মানে কি এই জয়েন্টগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? এই সাইনোভিয়াল জয়েন্টের ভেতরে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা হচ্ছে পটেনশিয়াল, সেই ওটা একটা পটেনশিয়াল স্পেস, এবং ওই ফ্লুইডটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। ঠিক আছে? আরো কি কি আছে পটেনশিয়াল স্পেস? একটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে আমাদের লাংয়ের চারপাশে, হার্টের চারপাশে এবং অ্যাবডোমিনাল অর্গানগুলোর চারপাশে যে ফ্লুইড গুলো থাকবে সেগুলো হচ্ছে এই ট্রান্সসেলুলার ফ্লুইড। আর একটা হচ্ছে আইয়ে যে ফ্লুইড থাকবে আমাদের চোখের ভেতরে, হ্যাঁ এটা। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, এবং এটা তোমাদের রিটেনে শর্টনোট আসে। ঠিক আছে? আর ভাইভাতে তো জিজ্ঞেস করা হবেই, এটাও একটা রিটেনের কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের বডিতে কতটুকু ফ্লুইড থাকে না থাকে এটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা তাহলে এই যে ফ্লুইড গুলো এটা মেইনটেইন হয় কিভাবে, তাই না? এমনি এমনি তো হয় না। একটা গ্রস অ্যামাউন্ট কি আমরা ইনটেক করি, আমাদের বডি থেকে আউটপুট হয়ে যায়, এটা তো আমরা চোখে দেখতে পাই, তাই না? ডেইলি একজন অ্যাডাল্টের কতটুকু ইনটেক এবং আউটপুট, মানে এভারেজ কতটুকু সে ইনটেক বা আউটপুট করে, এরকম এটা একটা চার্ট তৈরি করা হয়েছে। অ্যাভারেজ অ্যাডাল্ট পারসন এটা ইনটেক করবে সাধারণত ড্রিঙ্কিং এবং ফুড অ্যান্ড বিভারেজের মাধ্যমে, হয় পিওর ওয়াটার খাবে অথবা অন্য কোনো খাবার বা পানীয়ের মাধ্যমে তার যাবে, হ্যাঁ ইনপুট হবে। আর আউটপুট হয় মেইনলি হয় ইউরিনের মাধ্যমে। এছাড়া আরো কয়েকটা ধরন আছে আউটপুটের। তাহলে প্রথমে ইনটেকটা আমরা করি, ইনপুট কিভাবে হয়? ইনপুট হয় ড্রিঙ্কিং এর মাধ্যমে প্রায় 1.5 লিটারের মতো, এছাড়া ফুড অ্যান্ড বিভারেজের মাধ্যমে আসে 700 ml এর মতো। আর একটা পোর্শন আছে কি মেটাবলিক ওয়াটার, তোমরা মেটাবলিজমে পড়েছো তাই না? মেটাবলিজমের বিভিন্ন রিঅ্যাকশনে দেখেছো না, ওয়াটার তৈরি হয়, রেসপিরেটরি চেইনে গিয়ে ওয়াটার তৈরি হয়, তাই না? এই যে বিভিন্ন খাবার মেটাবলিজমের সময় যে ওয়াটারটা তৈরি করে, এই ওয়াটারটা আবার আমাদের এই বডিতে তো থাকে, আর কোথায় যাবে, তাই না? তাহলে এই পোর্শনটাও ধরতে হবে, এটা প্রায় 400 ml এর মতো অ্যাডাল্ট পারসনের। তাহলে এই মিলে প্রায় 2.5 লিটারের মতো বা 2500 ml, এটা হচ্ছে ইনটেক। ঠিক আছে? এটা ইনটেক। আউটপুট হয় মেইন ইউরিন দিয়ে, এটা হচ্ছে 1500 ml। এর মধ্যে একটা পোর্শন আছে অব্লিগেটরি ইউরিন। কেউ যদি পানি নাও খায়, ঠিক আছে, কোনো কারণে সে পানি খেতে পারছে না, হয় তার পানি নাই অথবা সে আনকনশাস, তাও তার হচ্ছে ইউরিন আমাদের নর্মাল কিডনি ফাংশন রাখার জন্য, কিডনিকে ফাংশনিং রাখার জন্য 500 ml ওয়াটার তাকে এক্সক্রিট করতে হয় ইউরিন হিসেবে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় অব্লিগেটরি ইউরিন ভলিউম। কিন্তু নর্মালি একজন 1500 ml বা 1.5 লিটারের মতো ইউরিন আউটপুট করে, যদিও এটা ডিপেন্ড করে কি ওয়াটার ইনটেকের উপরে, কিন্তু আমরা বলেছি অ্যাভারেজ পার্সনদের হিসাবে এটা দিচ্ছি। হ্যাঁ, সোয়েটিং এর মাধ্যমে ঘাম দিয়ে 100 ml এর মতো যায় এবং ফিসেস দিয়ে 100 ml এর মতো যায়। আরেকটা পোর্শন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইনসেন্সিবল লস। ইনসেন্সিবল মানে কি? আমরা বুঝতেই পারি না। এই যে কারো ইউরিন আউটপুট হলো অথবা কেউ ঘেমে গেল, এটা তো একজন মানুষ বুঝতে পারে, তাই না? কেউ যখন ঘামে বুঝতে পারে, ইউরিন আউটপুট হলো বুঝতে পারে, এগুলো হচ্ছে সেন্সিবল লস। আর ইনসেন্সিবল লস আমাদের বডি থেকে ওয়াটার লস হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না, আমাদের অজান্তেই হচ্ছে, আমরা সেটা সম্পর্কে অ্যাওয়ার না, সেটা হচ্ছে ইনসেন্সিবল লস। দুই ভাবে হতে পারে, একটা স্কিন দিয়ে
আর একটা হচ্ছে এক্সপিরেশনের মাধ্যমে। স্কিন দিয়ে তাহলে দুইটা লস হচ্ছে, একটা হচ্ছে সোয়েট, তাই না? আমরা ঘামছি কি, তার মানে ওয়াটার লস হচ্ছে স্কিন দিয়ে, এটা 100 ml এর মতো। আর যেটা স্কিন দিয়ে ইনসেন্সিবল লস হচ্ছে, যেটাকে বুঝতেই পারছি না, আমরা যদি শীতের দেশে থাকি বা শীতকালে যখন আমরা ঘামি না, তখনও আমাদের বডি থেকে ওয়াটার লস হয়। এই কিভাবে স্কিন থেকে কিভাবে হয়, এই পার্সপিরেশনের মাধ্যমে। প্রায় 400 ml এর মতো, হ্যাঁ, 400 ml, অনেক বড় অ্যামাউন্টের একটা ওয়াটার, তাই না? আর একটা কি এক্সপিরেশনের মাধ্যমে, আমরা যে শ্বাস প্রশ্বাসে যে ত্যাগ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি, তাই না? এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ওয়াটার ইভাপোরেশন হয় আমাদের বডি থেকে, এটাকে বলা হয় ট্রান্সপিরেশন। আর একটা নাম, হ্যাঁ, ট্রান্সপিরেশন, এটাও 400 ml। তাহলে এই যে স্কিন দিয়ে যেটা ইনসেন্সিবল লস হচ্ছে এবং এক্সপিরেশন দিয়ে যেটা লস হচ্ছে, এই দুটো হচ্ছে আমরা বুঝতেই পারছি না, কিন্তু 800 ml আমাদের বডি থেকে লস হয়ে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে প্রায় 2500 ml লস হচ্ছে। তাহলে যতটুকু ইনপুট এবং ততটুকু আউটপুট যদি থাকে, তাহলে আমাদের বডিটি একটা ওয়াটার ব্যালেন্সিং কন্ডিশনে থাকে, তাই না? ওয়াটার ব্যালেন্স মেইনটেইন করতে পারে। এটাও একটা রিটেনের কোশ্চেন, ঠিক আছে? ওয়াটার ইনটেক আউটপুট চার্ট তোমাদের রিটেনে দিতে পারে। বলো ম্যাম, পার্সপিরেশনটা আরেকবার বলেন। পার্সপিরেশন হচ্ছে স্কিন দিয়ে লস হবে। স্কিন দিয়ে যে লস হয়, এটা হচ্ছে একটা সোয়েট, তাই না? আমরা যখন ঘেমে যাই, তখন কি আমরা বুঝতে পারবো যে স্কিনটা ভেজা হয়, সেচেতে হয়, তাই না? ঘামছি, এটা বোঝা যায়, দেখা যায়। এটা হচ্ছে 100 ml, এটা কিন্তু এই পার্সপিরেশনের মধ্যে পড়বে না। কিন্তু আরো লস হয়, যেটা শীতকালেও যখন আমরা ঘামি না তখনও লস হয়, আবার গরমকালেও এই ঘামা ছাড়াও আমাদের স্কিন দিয়ে লস হতে থাকে। সেটা কি, আমাদের স্কিন থেকে সরাসরি সেটা ইভাপোরেশন, টেম্পারেচার মেনটেন করে যে ইভাপোরেশন হয়, সেটা সোয়েট ফর্ম করে না, ঠিক আছে? শীতকালে যদি আমরা নাও ঘামি তাও এইটা লস হবে, গরমকালে আমরা ঘামি সেটা হচ্ছে সোয়েটিং এর মাধ্যমে হবে, এছাড়াও এই পার্সপিরেশন দিয়েও লস হবে। সেটা হচ্ছে যে আমরা স্কিন দিয়ে এই পরিমাণটা লস হচ্ছে, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি না, ইভাপোরেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে পার্সপিরেশন। আর এক্সপায়ার্ড এয়ার দিয়ে যেটা লস হচ্ছে এই একই ইভাপোরেশন প্রসেসে, সেটাকে বলছি আমরা ট্রান্সপিরেশন, ঠিক আছে? এই দুটোতে এভারেজে 400 করে মোট 800 ml ডেইলি লস হয়। আচ্ছা, তাহলে এটা ইনটেক আউটপুট চার্ট, এটা ভালোভাবে পড়বে, এটা রিটেনের কোশ্চেন। এবং ভাইভাতে এই যে ইনসেন্সিবল লস, সেন্সিবল লস, এটা খুব জিজ্ঞেস করা হয়, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি যে তোমার স্কিন দিয়ে ওয়াটার কি কি প্রসেসে লস হতে পারে। স্কিন দিয়ে লস হয় কোনটা, একটা হচ্ছে সেন্সিবল লস বা সোয়েট, হ্যাঁ, আর একটা কি ইনসেন্সিবল লস বা পার্সপিরেশন, ঠিক আছে? এটা আবার আমি সরাসরি জিজ্ঞেস করতে পারি ইনসেন্সিবল ওয়াটার লস কি কিভাবে হয়, কি কি প্রসেসে হয়, হ্যাঁ, এরকম জিজ্ঞেস করা হয়। ইউরিন মাধ্যমে কতটুকু লস হয়, অব্লিগেটেড ইউরিন ভলিউম কতটুকু, এগুলো জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তাহলে ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট কতটুকু? যে আমাকে যদি কেউ পেশেন্ট এসে জিজ্ঞেস করতে পারে, তাই না, যে পানি খাওয়া তো ভালো, আমরা জানি, কতটুকু পানি খাবো? আমি কি সারাদিন পানি খেতেই থাকবো, নাকি যখন পিপাসা লাগবে তখন খাবো, না কি করব? অথবা একটা বাচ্চার জন্য কতটুকু, যে বাচ্চা একটা বাচ্চাকে হয়তো বাইরের খাবার খাওয়ানো হচ্ছে, তাই না, খুবই ছোট একটা বাচ্চা, তাকে বাইরের খাবার যখন আমি খাওয়াবো তখন তার এই ফিডিং কতটুকু করব? এটা একটা কোশ্চেন, তাই না? তাহলে ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে মিলিলিটার পার কেজি অ্যামাউন্টে, হ্যাঁ। আমাদের বডি ওয়েট যতটুকু, সেটার প্রতি কেজি বডি ওয়েটের জন্য কতটুকু লাগবে ওয়াটার, সেটা আমরা এখানে হিসাব দিয়েছি। অ্যাডাল্টের জন্য 40 to 50 মিলিলিটার পার কেজি বডি ওয়েট, তাই না? কারো যদি 20 কেজি বা 30 কেজি ওজন হয়, 40 কেজি ওজন হয়, আমরা এটাকে শুধুমাত্র সেই কেজিটা দিয়ে গুণন করে দিই, তাহলে আমরা কতটুকু দরকার সেটা পেয়ে যাব। চিলড্রেনদের জন্য 100 ml পার কেজি বডি ওয়েট, তাই না? 5 কেজি 10 কেজি ওজনের একটা বাচ্চার 1000 ml ওয়াটার লাগবে ডেইলি। একটা ইনফ্যান্টের জন্য 140 ml, 3 কেজির একটা বাচ্চা যদি হয়, আমি এখানে কত পাবো, 3 দিয়ে আমি 140 কে গুণ করবো, 3 14 42, 420 ml হচ্ছে তার ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এটা নর্মাল কন্ডিশন। এখন দেখছো বাচ্চাদের কত বেশি পরিমাণে লাগে অ্যাডাল্টের তুলনায়। কেন এরকম লাগছে? একটা হচ্ছে যে বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে, হ্যাঁ,
দেখবা যে একটা বাচ্চা সবসময় হাত পা নাড়তেই থাকে একজন অ্যাডাল্ট তো তা করে না। অ্যাডাল্ট কিন্তু যখন বসে থাকে চুপচাপ বসে থাকে, শুয়ে থাকলে শুয়ে থাকে, কিন্তু একটা বাচ্চা যতক্ষণ জেগে থাকে সে হচ্ছে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, যে হাঁটতেছে, যে শুয়ে থাকে, মানে যে বাচ্চা বসতেও পারে না শুয়ে থাকে সে হাত পা নাড়ে, যে যখন হাঁটা শিখে তখন সারাক্ষণ হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, তাহলে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি। এই জন্য ওদের হিট ইভাপোরেশন বেশি হয় এবং ওয়াটার লস বেশি হয়। ওই যে ইনসেন্সিবল ওয়াটার লস তাদের বেশি হয়। এর ফলে কি, এই জন্য এটাকে বলছি আমরা বেসাল হিট প্রোডাকশনটা তাদের বেশি। আর একটা কি, তাদের বডি সারফেস এরিয়া আর বডি ওয়েট, এই দুটো রেশিও যদি করি আমরা দেখবো যে তার ওয়েটের তুলনায় তার সারফেস এরিয়াটা বেশি। হ্যাঁ, যেহেতু সারফেস এরিয়া বেশি, কাজেই স্কিন দিয়ে যে ওয়াটার লস হবে সেটা তো বেশি হবেই। তাহলে যত সারফেস এরিয়া তত বেশি ওয়াটার লস হবে। আর একটা কি, তার কিডনি যে একটা কনসেন্ট্রেটিং পাওয়ার আছে, তাই না? আমাদের বডি থেকে ম্যাক্সিমাম পোর্শন অফ ওয়াটার বের হয় কি দিয়ে? ইউরিন দিয়ে, তাই না? ইউরিনটা তৈরি করে কি? কিডনি। তাহলে এই কিডনির যে টিউবুল আমরা পড়েছি, আমরা এটা ফিজিওলজিতে পড়েছি, আবার রেনাল বায়োকেমিস্ট্রিতে পড়লাম। এখানে কি, যে কিডনির যে কনসেন্ট্রেটিং পাওয়ার আছে, রেনাল যে কনসেন্ট্রেটিং পাওয়ার যে টিউবুল গুলোর, এগুলো হচ্ছে বাচ্চাদের কম থাকে, মানে ইউরিনটাকে কনসেন্ট্রেট করতে পারে কম। তার মানে কি, ওয়াটার যেটা সেটাকে রিঅ্যাবজর্পশন করতে পারে কম, ইউরিন হিসেবে বের হয়ে যায় বডি থেকে বেশি, কারণ ওদের এডিএইচ অ্যাক্টিভিটিটা কম থাকে। আর লুপ অফ হেনলি যেটা, লুপটা যত লম্বা হবে তত বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, হয়ে বডিতে থেকে যাবে, তাই না? এদের লুপ অফ হেনলিটা শর্ট থাকে, তো এই জন্য ইউরিন প্রোডাকশন বেশি হয় বাচ্চাদের। সব মিলিয়ে চিলড্রেনদের ওয়াটার রিকোয়ারমেন্টটা বেশি থাকে, হ্যাঁ, অ্যাডাল্টের তুলনায়। ঠিক আছে, তাহলে ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট কত? অ্যাডাল্টের 40 to 50 ml পার কেজি, চিলড্রেনদের 100 ml পার কেজি, ইনফ্যান্টদের 140 ml পার কেজি। ঠিক আছে, আচ্ছা। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ওয়াটার টার্নওভার। রিটেনের কোশ্চেন আর ভাইভাতে তো সবই জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, এটা রিটেন, এটা তো একটু ভালো করে খেয়াল করো। একটা বলেছি ওয়াটার ইনটেক আউটপুট চার্ট। হ্যাঁ, তার মানে কি, আমরা কতটুকু ইনটেক করি আর কতটুকু আউটপুট করি এবং কি কি ভাবে করি, সেটা যখন আমরা ট্যাবুলেটেড ফর্মে লিখেছি সেটাকে বলেছি ইনটেক আউটপুট চার্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াটার টার্নওভার। টার্নওভারটা কি? ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইসিএফ ভলিউম দ্যাট ইজ লস্ট অ্যান্ড গেইন এভরি ডে ইন আ নর্মাল কন্ডিশন। তাহলে ইসিএফ ভলিউম, যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম, ইসিএফ আর আইসিএফ এখন একটু মনে করে দেখো, আইসিএফ এ বেশি থাকে, ইসিএফ এ কম থাকে, তাই না? অ্যাডাল্টের ইসিএফ থাকে 14 লিটার। তাহলে এই ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউমের একটা পার্সেন্টেজ। কোন পার্সেন্টেজ? যেই পার্সেন্টেজ ডেইলি আমরা ইনটেক করি এবং আউটপুট হয়। তাহলে আমরা যে ওয়াটার ইনটেক এবং আউটপুট করলাম, এটা কি অ্যাড হয় এক্সট্রা সেলুলার ফ্লুইডে। পানি খাওয়ার পর ওটা কোথায় যায়? প্লাজমাতে যায়, তাই না? প্লাজমা কি ইসিএফ এর একটা পার্ট। আবার ওয়াটার যখন আউটপুট হয়, ধরো ইউরিন দিয়ে হোক বা স্কিন দিয়ে হোক, এই ওয়াটার গুলোকে ক্যারি করে নিয়ে যায় কে? বিভিন্ন জায়গায় প্লাজমা। প্লাজমাটাও তো ইসিএফ, তাই না? তাহলে ইসিএফ থেকেই লস্ট হচ্ছে। তাহলে ডেইলি যে এই যে ইসিএফ এর যে পার্সেন্টেজটা ডেইলি গেইন করছি, আমরা ইনটেক করছি এবং আবার এক্সক্রেট করে দিচ্ছি, এই পার্সেন্টেজটাকে বলা হয় ওয়াটার টার্নওভার। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ওয়াটার ইনটেক বা আউটপুট কতটুকু, সেটাকে আমরা ইসিএফ ভলিউম দিয়ে ভাগ করব, ভাগ করে একে 100 গুণ করে দেব পার্সেন্টেজ বের করার জন্য, 100 দিয়ে গুণ করে দেব। তাহলে অ্যাডাল্টের আমরা করে দেখি, অ্যাডাল্টের আমরা দেখেছি কি ইনটেক বা আউটপুট কত? 2500 ml, আর ইসিএফ ভলিউমটা কত? 14 লিটার, তার মানে 14,000 ml। ঠিক আছে, একে এটা ভাগ করলাম, করে একে 100 দিয়ে যদি গুণ করি আমরা 16 to 18% এর মতো পাবো অ্যাডাল্টের। তাহলে অ্যাডাল্টের নর্মাল ওয়াটার টার্নওভার 16 to 18%, তার মানে এই ইসিএফ এর 16 থেকে 18% ওয়াটার ডেইলি আমরা এখানে অ্যাড হচ্ছে বা আমাদের বডি থেকে আউট হয়ে যাচ্ছে। বাকি ইসিএফটা কিন্তু ঠিকই থাকছে। তাহলে টোটাল যে এক্সট্রা সেলুলার ফ্লুইড অ্যাডাল্টের, তার 16 থেকে 18% তার টার্ন হচ্ছে, টার্নওভার হচ্ছে। হ্যাঁ, কোথাও থেকে যোগ হচ্ছে আবার বিয়োগ হচ্ছে। চিলড্রেনদের আবার 45 to 50%। তাহলে দেখো এক্সট্রা সেলুলার ফ্লুইড চিলড্রেনদের যতটুকু থাকবে, তার হাফ পোর্শন নর্মালি তার বডি থেকে আউট হয়ে যাচ্ছে, অথবা হাফ পোর্শন সে খাওয়ার মাধ্যমে অ্যাড করছে। ঠিক আছে, তাহলে একজন অ্যাডাল্ট পারসন যদি ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন বলতে কি,
হয়তো তার ডায়রিয়া হয়েছে অথবা ভমিটিং হচ্ছে, সে খেতে পারছে না, তখন কি একজন অ্যাডাল্ট পার্সন নর্মালি কি 16 থেকে 18% তার লস হতো। এখন এই যে বমি বা ডায়রিয়ার জন্য তার হয়তো আরো কিছু অ্যাড হয়েছে এখানে, হয়ে হয়তো তার 30% লস হবে অথবা 40% হবে অথবা 50% হবে। এটা কি তার লস হওয়ার পরে। আর একজন চিলড্রেনদের দেখো নর্মালি তার 50% লস হয়। তাহলে যদি এখানে আরো ডায়রিয়া হয় বা ভমিটিং হয় তাহলে কি লসটা আরো বেশি, হয়তো তার 60% হয়ে যাবে লস, 70% হবে, তাই না? কাজে একটা বাচ্চা খুব সহজে ডিহাইড্রেশন হয় এবং সেই বাচ্চাটার খুব সহজে কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে যদি না তার ফ্লুইডটাকে আবার রিপ্লেস করা হয়। তাহলে এই ওয়াটার টার্নওভারটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিহাইড্রেটেড কন্ডিশনে, হ্যাঁ, অথবা যখন যে কোনো কন্ডিশন যেটা আমাদের বডিকে ডিহাইড্রেটেড করে, মানে বডি থেকে ওয়াটার এবং মানে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস করে। সেটা ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, অথবা অন্য কোনো ডিজিজ হতে পারে। যাই হোক না কেন, তখন আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিতে হবে, কারণ নর্মালি সে 50% লস করে। সে যদি নর্মালি তার হচ্ছে নর্মাল যে ইউরিন আউটপুট বা অন্যান্য ভাবে যে লস হয়, আর যদি এখন তার সাথে এক্সট্রা অ্যাড হয় তাহলে কিন্তু তার কন্ডিশনটা দ্রুত খারাপ হয়ে যাবে। চিলড্রেনদের এক্সট্রা কেয়ার নিতে হবে এবং অ্যাডাল্টেরা এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আসো, এই যে ওয়াটার ব্যালেন্স এটাকে মেইনটেইন করে কে? ঠিক আছে, আমরা কি মেপে মেপে পানি খাই? যে আমরা চার্টে বললাম যে একজন অ্যাডাল্ট ডেইলি কি 1.5 লিটার পানি খায়, তার ফুড বিফারেন্সের মাধ্যমে 700 ml নেয়, হ্যাঁ, এটা তো কেউ তো মেপে মেপে খায় না, তাই না? তাহলে এটা কি আমাদের যখন পিপাসা লাগে আমরা খাই, বা যখন আমরা প্রয়োজন মনে করি তখন খাই, এই জিনিসটা মেইনটেইন করে কে? এটা হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামিক সেন্টার আছে, হ্যাঁ, সেখানে অসমোটিক যে গ্রেডিয়েন্ট, সেই অসমোটিক গ্রেডিয়েন্টের উপরে এটা ডিপেন্ড করে আমরা কতটুকু পানি ইনটেক করব এবং কতটুকু পানি আমাদের বডি থেকে লস হবে। মেইনলি দুইটা সেন্টার আছে, একটা থার্স্ট সেন্টার আর একটা হচ্ছে এডিস সেন্টার। থার্ড সেন্টার এবং এডিস সেন্টার দুটাই কিন্তু হাইপোথ্যালামাসে আছে। আর একটা কি কয়েকটা হরমোন আছে যেগুলো এইটা রেগুলেশনে হেল্প করে। একটা হচ্ছে অ্যালডোস্টেরন, যার মেইন কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়ানো, আর একটা হচ্ছে অ্যাড্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, যেটা সোডিয়াম এক্সক্রিশনকে বাড়িয়ে দেয়। তোমাদের এটা যদি মনে নাও থাকে, ওয়াটার ব্যালেন্স, যেখানেই ওয়াটার ব্যালেন্স দেখবে সেখানেই এডিএইচ এবং থার্স্ট সেন্টার, এই দুটো কথা মনে রাখবে। হ্যাঁ, আমাদের যেখানে বডি ফ্লুইডের কাজ কারবার সেখানে থার্স্ট সেন্টার এবং এডিএইচ, এই দুটো কথা অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো, এই যে আমরা একটু আগে যে ফ্লুইড কম্পার্টমেন্ট গুলোর কথা বললাম, তাই না? এই কম্পার্টমেন্ট কি একটা হচ্ছে যেমন আমাদের ভাস্কুলার সিস্টেম, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এরপরে কি ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, হ্যাঁ, এই ফ্লুইড গুলোর মধ্যে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে তো ফ্লুইড যাওয়া আসা করতে পারে, এবং এই যাওয়া আসা করাটা ডিপেন্ড করে আসলে অসমোলারিটির উপর। তোমরা প্রথম কার্ডে পড়েছো কেন অসমোলারিটি সম্পর্কে, আমাদের ব্লাডের অসমোলারিটি কত? 300 মিলিঅসমোলের মতো, তাই না? এইটা তাহলে এখন দেখো, এই যে এই থার্ড সেন্টার আর এডিএইচ, এই দুটোকে আবার মেইনটেইন করে কে? দুইটা জিনিস। তাহলে ওয়াটার ব্যালেন্স মেইনটেইন করছে থার্স্ট সেন্টার আর অ্যান্টিডায়াবেটিক হরমোন, এই দুটোকে আবার মেইনটেইন করে কে? একটা হচ্ছে হাইপার অসমোলারিটি অফ ইসিএফ আর একটা হচ্ছে হাইপোভলেমিয়া। তাহলে ইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইডের নরমাল যে অসমোলারিটি, তার থেকে যদি অসমোলারিটি বেড়ে যায় সেটাকে আমরা বলছি হাইপার অসমোলারিটি। যেমন অ্যাভারেজ 300 ml, তাই না? 300 মিলি অসমোল পার লিটার। তাহলে এই অসমোলারিটি যদি বেড়ে যায় 1 to 2%, মানে 10 থেকে 20 মিলি অসমোল পার লিটার যদি বেড়ে যায়, তাহলে কি এই সেন্টারগুলো স্টিমুলেটেড হবে। আর একটা কি, ভলিউম যদি কোনো কারণে কমে যায়, তাহলে ইসিএফ এর ভলিউম, হ্যাঁ, বা ব্লাডের ভলিউম মেইনলি, এটা কি করে, এটা যদি 10% রিডাকশন হয়, ব্লাড ভলিউম 5 থেকে 6 লিটার, হ্যাঁ, এই 10% রিডাকশন মানে কি, হাফ লিটারের মতো, তাই না? এরটুকু যদি রিডাকশন হয়ে যায় তাহলে এই সেন্টারগুলো স্টিমুলেটেড হবে। তাহলে হাইপার অসমোলারিটি অথবা হাইপোভলেমিয়া, এই দুটো জিনিস এফেক্ট করবে থার্ড সেন্টারকে এবং এডিএইচ সেন্টারকে। আরো দুই একটা কথা এটা সম্পর্কে,
এই যে আমাদের বডি থেকে ওয়াটার লস হয় অথবা ওয়াটার গেইন হয়, তাই না? এটা কি হয়, এটা কিন্তু পানি একা একা যায় না, সাথে সাথে সলিউটকে নিয়ে যায়, মানে ইলেকট্রোলাইট গুলোকে নিয়ে যায়, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, এগুলোকে সাথে করে নিয়ে যায়, একা একা লস হয় না। তাহলে ওয়াটার লস বলতে আমরা সঙ্গে সঙ্গে বুঝবো যে ইলেকট্রোলাইট লসও হচ্ছে। ADH মেকানিজমটা মোর সেন্সিটিভ দ্যান থার্স্ট মেকানিজম। ওয়াটার ব্যালেন্স মেনটেন করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে ADH-টা, ঠিক আছে? থার্স্ট সেন্টার অবশ্যই রোল প্লে করে, কিন্তু ADH-টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর দুইটা জিনিস আমরা বলেছিলাম, তাই না? ACF অসমোলারিটি আর একটা হচ্ছে, আর একটা কি, হাইপোভলিমিয়া। এই অসমোলারিটিটা বেশি ইম্পর্টেন্ট। অসমোলারিটি ইজ অ্যাবসলিউট প্রেডিক্টর অফ রুটিন কন্ট্রোল অফ ওয়াটার ব্যালেন্স। নর্মালি যে ওয়াটার ব্যালেন্স মেনটেন করে আমাদের বডি সবসময়, যে ব্লাড ভলিউম 5 থেকে 6 লিটারের মধ্যে রাখছে, কিভাবে রাখছে? আমরা যতই পানি খাই আবার ব্লাড ভলিউম আবার ঠিকঠাক হয়ে যায়। কিভাবে ঠিক হয়? এই যে ইসিএফ অসমোলারিটি দিয়ে। এটাই হচ্ছে অ্যাবসলিউট প্রেডিক্টর। ঠিক আছে? তাহলে এই হাইপার অসমোলারিটিটা মোর সেন্সিটিভ দ্যান হাইপোভলিমিয়া, ঠিক আছে? কিন্তু যদি হাইপোভলিমিয়া, যদি মানে ভলিউম কমে যায় কোনো কারণে, ব্লাড ভলিউম যদি 10%-এরও বেশি কমে যায়, হ্যাঁ, মানে 500-600 ml পর্যন্ত ঠিক আছে, তার চেয়ে বেশি যখন কমে যাবে, 1 লিটার কমে যাবে আমাদের বডি থেকে ফ্লুইড, তখন এই অসমোলারিটি কত আছে, কম আছে না বেশি আছে না কি আছে, একেবারে ইগনোর করবে আমাদের বডি, ওটাকে পাত্তাই দিবে না। তখন যে কোনো ভাবে হোক ফ্লুইড ভলিউমটাকে সে কন্ট্রোল করার, রিগেইন করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে নর্মালি হাইপার অসমোলারিটি দিয়ে এই ভলিউমটা মেনটেন করার চেষ্টা করে, কিন্তু মানে হাইপার অসমোলারিটি বেশি ইম্পর্টেন্স দেয়, কিন্তু যখন ভলিউমটা যখন 10% বেশি কমে যায়, তখন এই অসমোলারিটিটা ইগনোর করে ফেলে আমাদের বডি, হ্যাঁ, করে শুধু ভলিউমের দিকে নজর দেয়, যে কোনো ভাবে ভলিউমটা রিগেইন করার চেষ্টা করে, হ্যাঁ। তাহলে এভাবে আমাদের বডি ওয়াটার ব্যালেন্স মেনটেন করে কিভাবে, তার বেসিক আইডিয়া দিলাম, হ্যাঁ।